প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি অনেক পুরনো একটি ঘটনা নিয়ে। বিডিআর বিদ্রোহ 2009 সালের 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের বিডিআর সদর দপ্তর পিলখানায় যে নারকীয় বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল, সেটি নতুন করে আলাপ করবার প্রয়াস পাচ্ছি। কারণ এই মুহূর্তে গত 2-1 দিন যাবত আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন, একটি ফোন আলাপের রেকর্ড ভাইরাল হয়েছে, অনলাইন দুনিয়ায় সেটি ঘুরে বেড়াচ্ছে। সেটি আমারও শোনার সৌভাগ্য হয়েছে। সেই সময়ের একদম নব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিডিআরের তৎকালীন ডিজি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, তাদের দুজনের কথোপকথনের উপর ভিত্তি করে আপনি কি সিদ্ধান্তে আসতে পারবেন এই যে গত 16-17 বছর যাবত আমরা যে শুনছি যে বিডিআর বিদ্রোহের সাথে আওয়ামী লীগ জড়িত, শেখ হাসিনা জড়িত, প্রধানমন্ত্রী নিজে জড়িত, এই যে ষড়যন্ত্রগুলো, আমরা আগে আলাপটা শুনে আসি, তারপরে আলাপ করি। আসসালামু স্যার। মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবেন। দাও। হ্যালো হ্যালো, হ্যাঁ কি অবস্থা? মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। এখানে বিডিআর বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিতভাবে এই সরকারকে হেয় করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই, শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর, এইটুকুই দাবি। হ্যালো, না তোমরা এমনি আছো কেমন? সব ঠিক আছে? আমি আছি দরবার হলে, আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। তো আমরা আছি দৃঢ় অবস্থায়, আমরা কথা বলার চেষ্টা করছি, আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। তবে অনেক অস্ত্র হাতে নিয়েছে, অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাবকে অলরেডি র্যাব মুভ করছে, সেনাবাহিনীও মুভ করবে। আমরা এই মেসেজ ওখানে পৌঁছে যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী র্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে 2-3 সাইড থেকেই লোক চলে যাবে, 3 গেট থেকেই লোক যাবে, আর্মিও যাবে, র্যাবও যাবে। এটা যাবে। তোমরা একটা কাজ করাতে পারো যে কোন রকম ছবিগুলি যারা করাচ্ছে তাদের ছবিগুলি তোলা। আমরা এটা নিচ্ছি আপা, আমরা ভীতু না। তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে, এই জন্য আমরা এই অবস্থায় আছি। আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে পারবো। কিন্তু আবার মানে অন্যরকম ক্রস ফায়ারিং না হয় সেটাও দেখতে হবে। না অবশ্যই এটা হবে না, আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে, তোমরা ফায়ারিং বন্ধ করো। শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার। জি আপা, ও আসছিল গুলি করতে আমাকে, ও হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই। আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএমজি। এখন পর্যন্ত আমাদের জানা মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা, বাট হতে পারে, কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে ক্যাজুয়ালিটি হতে পারে। হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করছি আর আমরা সাহস হারাচ্ছি না, আপনি জবাব করবেন। জি, আমি ট্রুপ যাচ্ছে এবং হেলিকপ্টার ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সময়ের বিডিআরের ডিজির দুজনের কথোপকথন শুনলাম। একটা জিনিস খেয়াল করুন যে প্রধানমন্ত্রী একদম নবীন প্রধানমন্ত্রী। তিনি 29শে ডিসেম্বর 2008 নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন। তার ঠিক 1 সপ্তাহের মাথায় 6 জানুয়ারি শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে এবং বিডিআর বিদ্রোহের ঘটনাটি ঠিক তার পরের মাসে, প্রায় মাসখানেক 2 মাসের আগে 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনাটি ঘটেছে। আপনি ধরেন কিছুই বোঝেন না, আপনি একজন নির্বোধ মানুষ। আমি দল বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, কিচ্ছু বুঝি না। আমি একদম নিউট্রাল একজন মানুষ। একটা দল ক্ষমতায় আসলো, দীর্ঘদিনের শ্রম, মেধা, পরিশ্রমের পরে ক্ষমতায় এসে সেই দলটি নিজেরা একটা অঘটন ঘটাবে? এটিকে একটা পাগলও বিশ্বাস করবে? একটা শিশুকে বিশ্বাস করবে? বিশ্বাস করার কথা? প্রশ্নই আসে না। আমি বিশ্বাস করতে চাই না স্বাভাবিক সেন্সে।
আর দেখুন যে আলাপে কি শুনলেন। আলাপে প্রধানমন্ত্রী তার দপ্তরে তার কাছে খবর গেছে, তিনি খবর নেবার জন্য নিজে উৎকণ্ঠিত হয়ে উদ্বিগ্ন হয়ে বিডিআর ডিজিকে ফোন করেছেন। বিডিআর ডিজি হয়তো তিনি অ্যাটাক হবার, তিনি মৃত্যুবরণ করবার, তিনি শহীদ, আমি বলবো তিনি শহীদ হয়েছেন, হায়নারা তাকে মেরেছে। শহীদ হবার ঠিক হয়তো কয়েক মিনিট আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করেছেন এবং ফোন করে তাকে সাহস দেবার চেষ্টা করেছেন। এবং বিডিআর ডিজি বলছেন আলাপে যে এখানে সৈনিকদের একটাই দাবি যে অফিসারদের চায় না। যে কোনো কারণে সৈন্য এবং অফিসার, সৈনিকদের এবং অফিসারদের দ্বন্দ্ব থাকে, ক্ষোভ থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে। আমি অফিসার, আপনি সৈনিক। অফিসার এবং সৈনিক, আল্লাহ তো এই যে 5টি আঙ্গুলকেও তো প্রত্যেকটা আঙ্গুল সমান করেননি, অসমান করে সৃষ্টি করেছে। আমি সৈনিক হয়েছি বা আপনি সৈনিক হয়েছেন, আপনি আপনার কর্মের কারণেই সৈনিক হয়েছেন, আর একজন অফিসার হয়েছে অফিসার তার কর্মের কারণেই। আজকে এই 16 বছর যাবৎ আমারও জিজ্ঞাসা যে কেন বিডিআর বিদ্রোহটা কেন ঘটল। হয়তো ক্ষোভ, দুঃখ, কষ্ট, অসমান জীবনযাপন, অসমান তো হবেই, কারণ ওই যে বললাম যে আল্লাহ 5টা আঙ্গুলকেই সমান করেননি, তাহলে মানুষে অবস্থান কেন সমান হবে না। বিডিআর ডিজি যেটি বললেন শাকিল আহমেদ, যে তাদের একটাই দাবি যে অফিসার চায় না, তাদের মধ্য থেকেই বিডিআর এর নিয়ন্ত্রণ ভার দিতে হবে। মানে বিডিআর এর ডিজির আলাপের মাধ্যমে এটি অনুমান করা যায় তাদের একটি দাবি ছিল। কিন্তু এই দাবিগুলো বা এই যে বিডিআর বিদ্রোহটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য গত 16 বছর যাবৎ নানান ষড়যন্ত্র। আমরা সর্বশেষ গত এই বছরের 2025-এর 25শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ দিবস যখন উদযাপিত হলো, পালন করা হলো, রাওয়া ক্লাবের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও বলেছিলেন যে বিডিআর বিদ্রোহের পেছনে সৈনিকরাই দায়ী, এখানে আর কোনো কথা হবে না, ফুল স্টপ। কিন্তু সত্যিকার অর্থে 16 বছর যাবৎ বিডিআর বিদ্রোহ নিয়ে নানা টানা হেঁচড়া এবং বর্তমান এই সরকারের সময় আরো নতুন করে নানা নাটক, নানা কাহিনী নির্মাণ করা হচ্ছে। এই যে বিডিআর এর ডিজি শাকিল আহমেদের যে এতদিন পর যে ফোন আলাপটা ভাইরাল হলো, এটি থেকে অন্ততপক্ষে এটি সুস্পষ্ট যে আওয়ামী লীগ সরকারকে যতই দোষ দেওয়া হোক, দায় দেওয়া হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বারবারই বলি যে একটা সরকার এসেই নিজের বাহিনী, সরকারের বাহিনীকে ধ্বংস করতে চাইবে, এটি কোনো পাগলও বিশ্বাস করবে না। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র আছে, অভ্যন্তরীণ ষড়যন্ত্র আছে, অভ্যন্তরীণ ষড়যন্ত্রেরই অংশ হচ্ছে বিডিআর বিদ্রোহ। এবং সৈনিকদের তৃতীয় চতুর্থ কোনো পক্ষ হয়তো উস্কিয়ে দিয়েছে যে তোমরা এত কষ্ট করো, তোমরা মাঠে থাকো, রোদে পড়ো, বৃষ্টিতে ভেজো, তোমাদের নেতা কেন আর্মি থেকে আসবে, এমন কোনো ভাবে উস্কিয়ে দিয়ে বিডিআর বিদ্রোহ সংগঠিত করেছে। আজকে এতদিন পরের এই ফোন আলাপটিও এটি পরিষ্কার করে দেয়। কাজেই সরকার যাই করুক না কেন, যত রং মাখাক না কেন, কিন্তু বাস্তবতা হলো এই ফোন আলাপটি আরেকটি নতুন পথের নতুন দিগন্ত উন্মোচন করলো যে বিডিআর বিদ্রোহটা কি কারণে হয়েছিল। এই ফোন আলাপের মধ্যেই সেটি আছে। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ পর্যন্ত কিন্তু উদ্বিগ্ন ছিলেন এবং তাদের বাঁচানোর জন্য, নিরাপত্তার জন্য সেনাবাহিনী পাঠাচ্ছেন, র্যাব পাঠাচ্ছেন, হেলিকপ্টার পাঠাচ্ছেন, সব কিন্তু ব্যবস্থা হয়েছিল। আমরা সে সময় দেখেছিলাম, আমরা যারা জীবিত ছিলাম সে সময়, মৃতদের কথা আলাদা, আমরা যারা জীবিত ছিলাম তারা দেখেছি সে সময়। কাজেই এর দায়ভার যেভাবে সেই সময়ের সরকারকে দেওয়া হয়, আওয়ামী লীগকে দেওয়া হয়, আওয়ামী লীগ নেতাদের দেওয়া হয়, এগুলো একটা গভীর ষড়যন্ত্রের অংশ, এছাড়া অন্য কিছু নয়। সেটি না করে বিডিআর এর জওয়ানদের সাথে তৃতীয় পক্ষ কে জড়িত ছিল, কারা জড়িত ছিল, সেটি প্রকাশিত হওয়া উচিত। এবং এটি যেহেতু এত সিরিয়াস হয়ে গেছে, ভবিষ্যতে নিশ্চয়ই তৃতীয় পক্ষ কে বা কারা জড়িত ছিল
সেটিও বেরিয়ে আসবে। আমরা সেই দিনটির অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম। কোটা বিরোধী আন্দোলন যে স্রেফ একটা পাতানো খেলা ছিল, একটা উপলক্ষ ছিল, এবং সেই আন্দোলন থেকে অভ্যুত্থানের সৃষ্টি, সাধারণ মানুষের রক্তের সঙ্গে প্রতারণা, এই বিষয়গুলো গত কয়েক মাস ধরে নানানভাবে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। দেশে বিদেশে নানান ধরনের তথ্য প্রমাণ আমাদের সামনে হাজির হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এই যে সত্যগুলো, বাস্তবতাগুলো এখন সেই আন্দোলন বা অভ্যুত্থানের কুশীলব বা যারা স্বঘোষিত কথিত বিপ্লবী, তাদের মুখ থেকে কেন একে একে সব ফাঁস হচ্ছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের ইনভলভমেন্ট এখানে কেমন ছিল তার কিছুটা ধারণা যেমন আমরা পেয়েছি আরও আগে থেকেই। এই আন্দোলনে তার আর্থিক সহযোগিতা বা তার ব্যয় কত ছিল, নিশ্চয়ই সেই হিসেবগুলো আগামীতে বেরিয়ে আসবে। এই আন্দোলনের নিশ্চয়ই 3টি লক্ষ্য ছিল এখন যা বোঝা যাচ্ছে। প্রথমত, শেখ হাসিনাকে উৎখাত করা, শেখ হাসিনা সরকারকে উৎখাত করা। 2 নম্বর হচ্ছে রাষ্ট্র ক্ষমতা নিজেদের দখলে নেওয়া আন্দোলনকারীদের। 3 নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস ধুয়ে মুছে ফেলা। সব কিছু তো এখন প্রমাণের পথে, এবং বলছে মানুষের সঙ্গে প্রতারণা। মানুষ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যেই স্বপ্ন তাদেরকে দেখানো হয়েছিল, সেখান থেকে তো নেমেছিল। মানুষ কতটা পেয়েছে, তাদের স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হয়েছে, এটি সবচেয়ে বড় প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী যিনি মাস্টার মাইন্ড এই আন্দোলনের, সেই মাহফুজ আলম সরকারের তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, তিনি শুক্রবার তার ফেসবুক স্ট্যাটাসে সরাসরি মুখ খুলেছেন এই অভ্যুত্থান কিভাবে গড়ে উঠেছিল, কোনটিকে উপলক্ষ করা ছিল। তিনি বলছেন, এবং অনেকে এই বিষয়গুলো জেনেছেন নিশ্চয় তার স্ট্যাটাস সম্পর্কে, তারপরেও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যেমন নানান বিষয় আমাদেরকে আলোচনা রাখতে হয়েছিল, এখনো এই বিষয়গুলো আমাদেরকে আলোচনা রাখতে হবে। তিনি বলছেন, দুনিয়ার কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে। জনগণের চৈতন্যকে ঐক্যবদ্ধ ও লক্ষ্যাভিমুখী রাখতে ম্যাটিকুলাস ডিজাইনের বিকল্প নেই। যখন জনগণ নেতৃত্ব ও বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত, তখন আর প্ল্যানের দরকার পড়ে না। কিন্তু তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করে তোলা ম্যাটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়? এবং তিনি এই আন্দোলনের গতি প্রবাহকে 2টি অংশে ভাগ করেছেন। একটি হচ্ছে 5 জুন থেকে 18 জুলাই। বেশ ভালো কথা, খেয়াল রাখবেন, 5 জুন থেকে 18 জুলাই। এবং এই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব তৈরি হয়েছিল। আর 19 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সকল স্তরের ছাত্র জনতার অংশগ্রহণ এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয়েছিল। প্রথম অংশ অবশ্যই ম্যাটিকুলাস ডিজাইন ছিল। আমি তার বক্তব্যই ধরলাম, আমাদের মন গড়া কোনো তথ্য নয়, শুধু একটু বিশ্লেষণ করি, সমীকরণটা মেলাই। আবু সাইদের জন্য আমাদের অবশ্যই রক্তক্ষরণ ঘটে, কিন্তু কার গুলিতে মারা গিয়েছিল এই প্রশ্ন অনেকেই তুলেছেন, আমরা বিরোধিতা করেছিলাম। কিন্তু মাহফুজ আলম সরাসরি সেটি বলছেন 5 জুন থেকে 18 জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ, ক্ষেত্র প্রস্তুতের জায়গা। তাহলে আবু সাইদ নিহত হলেন 16 জুলাই 2024। আমরা দেখেছি পুলিশ গুলি ছুড়ছে, সরাসরি দেখেছি, এটাও সত্য। কিন্তু পুলিশ তো রাবার বুলেট ছুঁড়েছিল এবং তাকে প্রায় 7-8 ঘন্টা, আমার যদি ভুল না হয়ে থাকে, 7-8 ঘন্টা পরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পুলিশের রাবার বুলেটে তো আবু সাইদের মৃত্যুর কথা ছিল না, অন্য কেউ তাকে হত্যা করেছিল। ক্ষেত্র প্রস্তুতের জন্য লাশ প্রয়োজন সেই কারণে, এবং সেদিন থেকেই তো আন্দোলন তুঙ্গে উঠল। আমি এই কথাগুলো বলছি মাহফুজ আলমের যে বক্তব্য, সেখান থেকেই যুক্তি খণ্ডনের জন্য। এবং পরের অংশে তিনি কৃতিত্ব দিয়েছেন বিপ্লবী ছাত্র জনতার, অর্থাৎ ওই সময় সাধারণ মানুষের ইনভলভমেন্ট করতে শুরু করে, মানুষ আস্তে আস্তে রাজপথে নামতে শুরু করে। সেই আন্দোলনকে আরও তীব্রতর বেগ দেওয়ার, গতি দেওয়ার একটি ডিজাইন নিশ্চয় ছিল। একের পর এক লাশ, মুগ্ধ
কাদের গুলিতে নিহত হয়েছিলেন? স্নাইপার রাইফেলের ব্যবহার কেন হলো, কাদের হাতে গেল, কারা দিল স্নাইপার রাইফেল? এই প্রশ্নগুলো অনেক আগে থেকে উঠেছে। এখন সেগুলোকে জায়েজ করলেন মাহফুজ আলম নিজেই। আমি বলছি না তখন পুলিশের গুলিতে সাধারণ ছাত্রদের কেউ মারা যায়নি। অবশ্যই আমাদের মনে আছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ওয়ারি জোনের একজন ডিসি তিনি মোবাইলে ফুটেজ দেখাচ্ছেন, স্যার একটা একটা করে গুলি করা হয়, মারা যায়, আবার বাকিগুলো দাঁড়ায় পড়ে। এগুলোও ঘটেছে, কিন্তু ম্যাসিভ আক্রমণটা কাদের পক্ষ থেকে ছিল সেই বিষয়টি কিন্তু এখন মাহফুজ আলমরা নিজেই আমাদেরকে প্রশ্ন করার সুযোগ তৈরি করে দিচ্ছেন। বিএনপি নেতারা, শিবিরের নেতারা তো স্পষ্ট বলেছেন কোথায় কোন পুলিশকে কারা হত্যা করেছে। সিরাজগঞ্জের 18 জন পুলিশকে হত্যা করে যে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হলো, সেটি বিএনপি নেতারা দাবি করছেন যেটি আমরা করেছি। মেট্রো রেল বিটিভি ভবনে আগুন দেওয়ার বিষয়টা তো এনসিপি নেতারা সরাসরি টকশোতে উচ্চারণ করছেন, আমাদেরকে তো আর বিশ্লেষণ না করলেও চলবে। যে বিষয়টি প্রথমে উল্লেখ করছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসের ইনভলভমেন্টটা কেমন ছিল, সেটিও নিশ্চয়ই আমরা আশা করছি খুব শীঘ্রই বের হবে, এই বিপ্লবীদের মুখ থেকেই বের হবে। তার কারণ কয়েকটি প্রমাণ তো এরই মধ্যে পাওয়া গেছে। আমি এর আগেও বলেছি, যেমন লন্ডনের দ্য ফিনান্সিয়াল টাইমসকে ইন্টারভিউ দেওয়ার সময় তিনি বলেছেন যে এই ছাত্রদের সঙ্গে 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের আগে বা তার ভাষ্য অনুযায়ী পালিয়ে যাওয়ার আগে তাদের কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। 5 আগস্ট তাদের পক্ষ থেকে ফোন দেওয়া হয়, তাকে সরকারের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং তিনি স্পষ্ট হয়ে বলেছেন যে আমি তাদের কাউকে চিনতাম না। অথচ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ্য সংগঠক বা জাতীয় নাগরিক পার্টির এখন যিনি শীর্ষ নেতাদের একজন হান্নান মাসুদ, তিনি প্রকাশ্যে বলেছেন, প্রকাশ্যে নিজের মুখে টেলিভিশনে সাক্ষাৎকারে বলছেন যে তার সঙ্গে তার নিজের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার নিজের কথা হয়েছিল 1 আগস্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন তাদের কাউকে আমি চিনতাম না, কোনো কথা হয়নি। এমনকি দল গঠনের বিষয়ে তার যে নাগরিক শক্তি ছিল 2007-08 দিকে ওয়ান ইলেভেনের সময়, সেটির সঙ্গে যেই ছাত্র আন্দোলন বা গণভোটার সৃষ্টি, তার যে মুখ্য ভূমিকা পালন করেছিল যে প্ল্যাটফর্মটি নাগরিক শক্তি, তাদের সংগঠনটির নাম ছিল ছাত্র শক্তি। ছাত্র শক্তির সঙ্গে তার নাগরিক শক্তি নামটা মিলে গেছে, এই প্রশ্নটা করেছিলেন সিনিয়র সাংবাদিক নুরুল কবির। তিনি বলেছেন এটা কাকতালীয়। পরে আমরা শুনলাম যে তিনি আবার সম্ভবত ফিনান্সিয়াল টাইমসকেই বলেছেন যে আমি ছাত্রদেরকে বলেছি রাজনৈতিক দল করতে। এর আগে তিনি বলেছিলেন যে আমি ছাত্রদেরকে কাউকে চিনতাম না, তারা রাজনৈতিক দল কিভাবে করলো বা করবে আমি জানি না। আবার তিনিই বলছেন আমি বলেছি তাদেরকে রাজনৈতিক দল করতে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই আন্দোলনে কি পরিমাণ টাকা দিয়েছেন, কি পরিমাণ অর্থ ব্যয় করেছেন, এগুলো মানুষ প্রশ্ন তুলছে অনেক আগে থেকেই। আমরা জানি না, হয়তো খুব শিগগির সেটিও বের হয়ে আসবে। মাহফুজ আলম আবার ধৃষ্টতা দেখিয়েছেন, প্রচন্ড ধৃষ্টতা। তার স্ট্যাটাসে আবারও আমাদের মুক্তিযুদ্ধকে খাটো করার একটা সুযোগ পেয়ে গেছেন এবং তিনি যথারীতি করেছেন। তিনি বলছেন যে ম্যাটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায়? পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে ম্যাটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র, 69 গণঅভ্যুত্থান, 71 মার্চ মাসে অসহযোগ আন্দোলন ইত্যাদি ইত্যাদি হয়েছে, তাহলে 24-এর গণঅভ্যুত্থান ম্যাটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়? তিনি কোথাও বলছেন যে সিরাজুল আলম খান, তাজউদ্দিন, শেখ মুজিব, সিরাজ শিকদার, ভাসানী, তারা যদি ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হয়ে পাপ বোধ না করেন, কি ভয়ঙ্কর কথা, তাদেরকে পাপ বোধ করতে হবে। তারা না করলে 24 আন্দোলনে যারা ম্যাটিকুলাস ডিজাইন করেছেন তাদের ভিতরে কোনো পাপ বোধের সৃষ্টি হবে না, সে কথাই তিনি বলতে চেয়েছেন। আবারও সে 71-এর সঙ্গে 24-এর সঙ্গে তুলনা। আরে 71টা একটি স্বাধীন ভূখণ্ড নির্মাণের জন্য সংঘটিত হয়েছে, স্বতঃস্ফূর্ত মানুষের আন্দোলন ছিল প্রতিটি ধাপে। এখানে তো ম্যাটিকুলাস ডিজাইন করে মানুষদেরকে আনা হয়েছে। এবং অবশ্যই বলছি, আওয়ামী লীগের অনেক পরিবারের সদস্যরাও এই আন্দোলনের জন্য অংশ নিয়েছিল, অবশ্যই নিয়েছিল। শেখ হাসিনার
15 বছরের দুঃশাসন, তারা ক্ষুব্ধ হয়ে একটা সময় নেমেছিল, কিন্তু তাদের সঙ্গে তো প্রতারণা করা হলো। 71 তা ছিল না। আমি ধরে নিলাম যে 71-এর সঙ্গে তিনি তুলনা করছেন। আজকে সাধারণ মানুষের স্বপ্ন কি ছিল, বা তাদেরকে কি স্বপ্ন দেখানো হয়েছিল? কোনো কোটা থাকবে না, স্বপ্ন পূরণ হবে, কোনো বৈষম্য হবে না, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা হবে, মানুষ ভোট দিতে পারবে। একটা কিছু হয়েছে 71-এ। আমি তর্কে খাতিরে আবারও বলছি যে সমপর্যায়ে নিয়ে যাওয়ার পরেও বঙ্গবন্ধু, ভাসানী, সিরাজ আলম খান, তারা যে স্বপ্ন এঁকেছিলেন, স্বপ্ন বুনেছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন মানুষকে, তারা কথা রেখেছেন। তারা একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তারাই ম্যাটিকুলাস ডিজাইন দিয়ে কি দিয়েছে মানুষকে? নিজেদের স্বার্থ সিদ্ধি করা ছাড়া, নিজেদের রাষ্ট্র ক্ষমতা দখল করা ছাড়া। আমরা এটুকু বলতে পারি, এখন একে একে তারা যা বলছে তারা নিজেরাই প্রমাণ করছেন। 24-এ যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের রক্তের সঙ্গে তারাই প্রতারণা করছেন। এবং সবশেষ যে প্রশ্নটি করতে চাই তা হচ্ছে, কেন তারা একে একে সব ফাঁস করছে? সশস্ত্র বিপ্লবের কথা বলেছে আসিফ মাহমুদ। যদি 5 আগস্ট শেখ হাসিনা দেশ না ছাড়তেন বা পালিয়ে না যেতেন, তাহলে সে অস্ত্রগুলো কোথায়? আজকে ম্যাটিকুলাস ডিজাইন ফাঁস করে দেওয়া হচ্ছে ঔদ্ধত্যের সঙ্গে। কেন? তার কারণ সব কিছু তারা পেয়ে গেছে। তারা এখন যা ইচ্ছে বলতে পারে, যা ইচ্ছে করতে পারে। এই যে কারণ নেই, কারণটি কি এটি? আমরা অপেক্ষায় থাকবো, মানুষও অপেক্ষায় থাকবে নিশ্চয়ই আরো অনেক কিছুর জন্য। সেটি তার পক্ষে যাক, কারোর পক্ষে যাক, কিংবা বিপক্ষে যাক, অবশ্যই